রাজাদের স্থান রাজস্থান ভারতের এমন একটি রাজ্য যেখানে গেলে দেখতে পাবেন একসাথে পিঙ্ক সিটি জয়পুর, ব্লু সিটি যোধপুর, হোয়াইট সিটি উদয়পুর, গোল্ডেন সিটি জয়সলমীর এবং রেড সিটি লালগড় জট্টান। রাজস্থান ভারতের এমন একটি শহর যেখানে পুরো বছরে কোটি কোটি মানুষ ঘুরতে আসে, যেখানে গেলে ভারতের আসল ইতিহাস আর সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। রাজস্থানে প্রচুর ঘোরার জায়গা আছে যা আপনারা এক সিজনে ঘুরে শেষ করতে পারবেন না। আমি এই ভিডিওতে আপনাদেরকে রাজস্থানের টপ ভ্রমণ স্থানগুলি দেখালাম, যেগুলি আপনারা এক সিজনে ঘুরে শেষ করতে পারবেন। প্রথমে দেখে নিন বিকানিরের কোথায় কোথায় ঘুরবেন। বিকানিরে প্রথম দেখে নিন জুনাগড় ফোর্ট বা বিকানির ফোর্ট, যা আগে চিন্তামণি ফোর্ট নামে জানা যেত, কিন্তু 20 শতাব্দীতে নাম পাল্টে জুনাগড় ফোর্ট রাখা হয়েছে। এই যে ভবনটা বানানো হয়েছে পুরোটাই রোজ রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো, আর এর মধ্যে কোনো চুন, সিমেন্ট, বালি কিছুই ব্যবহার করা হয়নি। সব একটা একটা পাথরের খাঁজে খাঁজে বসিয়ে ভবনটাকে বানানো হয়েছে। উপরের যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ডিজাইনটা পুরো 22 ক্যারেট গোল্ড দিয়ে বানানো, তার সাথে কেমিক্যাল আর 22 ক্যারেটের গোল্ড দিয়ে। এই ফোর্ট বানানো শুরু হয়েছিল 1478 সালে, যা বানানো শুরু করেছিলেন রাও বিকানির, কিন্তু এই ফোর্ট কমপ্লিট হয়েছিল 16 প্রজন্মের পরিশ্রমের পর। বিকানিরের দ্বিতীয় ভ্রমণ স্থান হল কর্ণী মাতা টেম্পল বা চুহা মন্দির। এই মন্দিরটা সব থেকে আলাদা মানা হয় কারণ এই মন্দিরটিতে 25,000 ইঁদুরের বসবাস, তাই এই মন্দিরের আর এক নাম চুহা মন্দির। বিকানিরের এই মন্দির কর্ণীমাতা মন্দির, যা দেবী দুর্গার একটি রূপ বলে মানা হয়। বিকানিরের তৃতীয় ভ্রমণ স্থান হল দেবীকুণ্ড সাগর, যেখানে রাজাদের মৃত্যুর পর একটা করে ছত্রিয় বানিয়ে রাখা হতো। নরেন্দ্র সিংজির ছত্রিয়, এটা রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো। এরকম যতগুলি আপনারা হোয়াইট ছত্রিয় দেখছেন, হোয়াইট ছত্রিয়গুলো সব মার্বেলের, আর যতগুলো রেড দেখছেন এই যেমন ওই ভিতরে রয়েছে, এগুলো সবই রোজ রেড স্যান্ডস্টোন দিয়েই বানানো। বিকানিরের চতুর্থ ভ্রমণ স্থান হল ন্যাশনাল ক্যামেল রিসার্চ সেন্টার, যেখানে আপনারা 350 প্রজাতির উট দেখতে পাবে। মোবাইলটা নিবি, সেলফি তুলবি? বিকানিরের পঞ্চম ভ্রমণ স্থান হল গজনীর প্যালেস। এই গজনীর প্যালেস বানিয়েছিলেন রাজা গঙ্গা সিং 20 শতাব্দীতে। এই গজনীর প্যালেস, যা এক সময় ছিল হান্টিং হাউস, মানে রাজারা শিকার করে ফেরার সময় বিশ্রাম নিতেন এই প্যালেসে। যদিও এখন এই গজনীর প্যালেস একটি হেরিটেজ হোটেলে পরিণত হয়েছে। দ্য গোল্ডেন সিটি জয়সলমীরের ভ্রমণ স্থানগুলির মধ্যে প্রথম দেখাবো আমি আপনাদেরকে দ্য গোল্ডেন কিলা বা সোনার কেল্লা। 1155 সালে রাওয়াল জয়সওয়াল বানিয়েছিলেন এই জয়সলমীর ফোর্ট বা সোনার কেল্লা। এই কেল্লার মধ্যে পাবেন ঘর, মিউজিয়াম, রেস্টুরেন্ট, দোকান, রেসিডেন্সিয়াল এরিয়া আর হোটেল। এই ফোর্ট মিনিমাম 250 ফুট উঁচু এবং 30 ফুট উঁচু দেয়াল দ্বারা সুরক্ষিত। এই ফোর্টের মধ্যে এখনো পর্যন্ত 99টি ঘর আছে আর 5000 লোকের বসবাস আছে। এটি ছিল রাজার প্যালেস, মানে রাজার মহল, আর এটা ছিল রানীর প্যালেস, মানে রানীর মহল। এছাড়া রাজার যুদ্ধাস্ত্র, পশু বলির অস্ত্র আর ক্যামেল গান, মানে শিকারের জন্য যে বন্দুক ব্যবহার করা হতো, সেগুলিও দেখতে পাবেন এর মধ্যে। এছাড়া রয়েছে রাজ সিংহাসন, যার উপর তিলক হতো, রাজ তিলক হতো, আর দেখতে পাবেন 600 বছরের পুরানো মূর্তি। এই সোনার কেল্লার উপর দিয়ে পুরো জয়সলমীর শহরটাকে দেখা যায়।
জয়সলমীরের দ্বিতীয় ভ্রমণ স্থান হিসেবে দেখে নিন পাটওয়া কি হাভেলি। পাটওয়া কি হাভেলি সেই জায়গা যেখানে 5টি হাভেলি মিলে একটি জায়গা বানায়, যার নাম পাটওয়া কি হাভেলি। এই হাভেলি বানানো হয়েছিল 1805 साले गुमंत चांद पाटवा द्वारा। यहाँ कोई व्यापारी आता था, उनका वेलकम यहाँ होता था। पहले नॉर्मल रूम था, बाद में इसको कांच का कमरा बनाया गया। 1947 से पहले इंडिया के अंदर जो ग्लासेज आते थे वो सारे बेल्जियम ग्लास होते थे। জয়সলমীরের তৃতীয় ভ্রমণ স্থান হল থার্ড ডিজার্ট, যেখানে না এলে রাজস্থান ভ্রমণ একদম অসম্পূর্ণ। থর মরুভূমি ঘোরার জন্য বা বেড়ানোর জন্য এইরকম ক্যাম্প, রয়্যাল প্যাভিলিয়নের মতো এইরকম টেন্ট ক্যাম্প আপনারা প্রচুর পাবেন। পার নাইট ভাড়া থাকে 2800 থেকে 3000, যার মধ্যে ইনক্লুডেড থাকে জিপ সাফারি, ক্যামেল সাফারি আর রাতে রাজস্থানের সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে পকোড়া। এই হলো এই টেন্টগুলির প্যাকেজ। তারপর আপনারা জিপ সাফারি, ক্যামেল সাফারি সব করতে পারবেন ওই প্যাকেজেরই মধ্যে। এছাড়া আপনারা মনে করলে এখানে প্যারাগ্লাইডিং করতে পারেন, সেটা আপনাদের নিজেদের এক্সট্রা কস্ট দিতে হবে। আর ইনক্লুডেড থাকে যেটা বলছিলাম রাজস্থানের সাংস্কৃতিক নৃত্য, তার সাথে আপনারা তাল মিলিয়ে নাচতে পারবেন। জয়সলমীরের চতুর্থ ভ্রমণ স্থান হল লুঙ্গিওয়ালা ওয়ার মেমোরিয়াল, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল 1971 সালে। মাত্র 120 জন ভারতীয় সেনার বিরুদ্ধে ছিল 3000 পাকিস্তানি। তাই না, এখানে গেলে আপনারা সেই সব যন্ত্র দেখতে পারবেন যাদের পাকিস্তানের কাছ থেকে ভারত ছিনিয়ে নিয়েছিল, সেই সব সাজানো রয়েছে এখানে। ট্যাঙ্ক, বোফোর্স সব কিছু এই মিউজিয়ামের মধ্যে দেখতে পাবেন। এই লুঙ্গিওয়ালা ব্যাটল ফিল্ডের মধ্যে আপনারা লুঙ্গিওয়ালা অডিও ভিডিও ভিজুয়াল একটা থিয়েটার রয়েছে, যেখানে আপনারা লুঙ্গিওয়ালা যুদ্ধের কীভাবে যুদ্ধ হয়েছিল সেটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়। রাজস্থানের ক্যাপিটাল সিটি জয়পুরের কোথায় কোথায় ঘুরবেন দেখে নিন। প্রথম হলো যন্তর মন্তর। পুরো যন্তর মন্তর 18,700 বর্গমিটার জায়গার উপরে যা অবস্থিত। এটি নির্মাণ করা হয়েছিল সময় মেনটেনের জন্য। পুরো ভারতবর্ষে 5টি যন্তর মন্তর আছে, যার মধ্যে সবচেয়ে বড় যন্তর মন্তর হলো এই জয়পুরের যন্তর মন্তর। এটি বানানোর প্রধান লক্ষ্য ছিল সময়, তারা, সৌরমণ্ডলের সমস্ত জানকারি পাওয়ার জন্য। এটি বানিয়েছিল সাওয়াই রাজা জয়সিং II। এখানে 19টি এমন যন্ত্র আছে যা তামা আর পাথর দিয়ে বানানো। শেষ পর্যন্ত কীরকম যাবে, আমরা তো অনেক সময় জ্যোতির্বিদ্যার ব্যবহার করি, তার জন্য অনেক জ্যোতিষী দেখায়, নির্ধারণ করে দেন তারা। তার জন্য যে যন্ত্র ওনারা হয়তো ছকের মাধ্যমে সেগুলি নির্ণয় করেন, কিন্তু এখানে এক একটা রাশির জন্য এক একটি করে যন্ত্র তৈরি রয়েছে। তাই গাইড নিয়ে এলে নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার কোন সময় কি হচ্ছে রাশিতে। এটা যেমন সিংহ রাশি, এরকমভাবে এখানে সমস্ত রাশির জন্য পার্টিকুলার এক একটা রাশির জন্য এক একটা করে যন্ত্র এখানে রয়েছে, যার মাধ্যমে যার নিজের রাশি যদি জানেন বা গাইড নিয়ে আসেন অবশ্যই নির্ণয় করে নিতে পারবেন নিজের রাশি ফল।
জয়পুরের দ্বিতীয় ভ্রমণ স্থান হল আমির ফোর্ট। এই আমির ফোর্ট বানিয়েছিলেন সম্রাট আকবরের বিশ্বস্ত জেনারেল রাজা মান সিং 1552 সালে। জয়পুরের আমির ফোর্ট বিখ্যাত তার নিজের ভুলভুলাইয়ের জন্য, এখানের বাস্তুকলার জন্য আর এখানের বহুমূল্য ইতিহাসের জন্য। আমির ফোর্টের শীষমহল যা আপনার মন ছুঁয়ে যাবে। এই শীষমহলের সম্পূর্ণ কাজ ছোট্ট ছোট্ট কাঁচের টুকরো দিয়ে বানানো। জলমহল যা মানসাগর লেকে অবস্থিত, যার 4 তলার মধ্যে 3 তলা জলের তলায় আর 1 তলা মাত্র দেখা যায় জলের উপরে। জয়পুরের চতুর্থ ভ্রমণ স্থান হল সিটি প্যালেস। এই সিটি প্যালেস নির্মাণ করা হয়েছিল 1727 সালে। এটি নির্মাণ করেছিলেন রাজা সওয়াল জয় সিং। এই প্যালেসটি এত বড় যে পুরো প্যালেসটা ঘুরতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। হাওয়া মহল 1799 সালে যা বানানো হয়েছিল। এই হাওয়া মহলে কমপক্ষে 953টি জানালা আছে, যা একটি মৌমাছির চাকের মতো দেখতে লাগে। এই হাওয়া মহল ইসলামিক, মুঘল আর রাজপুতানার আর্কিটেকচারের স্টাইল দেখতেও পাবেন এই হাওয়া মহলের মধ্যে। চাঁদ বাউলি, এখানে বৃষ্টির এবং মাটির নিচের জল একত্র করে রাখা হতো, যা খাওয়ার এবং অন্যান্য কাজে লাগানো হতো। রাজস্থানের 112টি বাউলির মধ্যে সবচেয়ে বড় বাউলি হলো এই চাঁদ বাউলি। এখানে কমপক্ষে 3500 সিঁড়ি আছে। আজমির, আজমিরের ভ্রমণ স্থানগুলির মধ্যে হলো নাম্বার 1 পুষ্কর লেক। বলা হয় ভগবান ব্রহ্মাজি যে পদ্ম ফুলের উপর বসে থাকেন, সেই ফুলের জল থেকে তৈরি হয়েছিল এই লেক। পুষ্কর লেকের চারিদিকে ছোট আর বড় মিলিয়ে প্রায় 1000টি মন্দির আছে এবং 52টি ঘাট আছে। এই পুষ্কর লেকের জলে স্নান করলে যত পাপ সব ধুয়ে যায়। পাহাড়টা আপনারা আমার পিছনে দেখছেন, ওই পাহাড়টা হলো রত্নগিরি পাহাড়, আর এর অপোজিটে রয়েছে নীলগিরি পাহাড়। এই রত্নগিরি পাহাড়েই মা সাবিত্রী দেবীর মন্দির রয়েছে। ওখানে যাওয়ার জন্য রোপওয়ে আছে, আপনারা চাইলে রোপওয়ে করে যেতেই পারেন। এই যে পাহাড়টা দেখছেন, এটাই হলো সাবিত্রী দেবীর মন্দির। ওই পাহাড়েই সাবিত্রী দেবীর মন্দির রয়েছে, আর ওখানে ওঠার রোপওয়েও রয়েছে। নীলগিরি পাহাড় মানে যেখানে গায়ত্রী দেবীর মন্দির রয়েছে, ওখানে কিন্তু কোনো রোপওয়ে নেই। ওখানে যেতে গেলে আপনাদেরকে হেঁটেই যেতে হবে। আজমিরের দ্বিতীয় ভ্রমণ স্থান হলো বা তীর্থস্থান হলো ব্রহ্মাজি টেম্পল। ভগবান ব্রহ্মাজির পুরো পৃথিবীতে এই একটি মন্দির আছে এই পুষ্করে, যা পুষ্কর লেক থেকে কিছুটা দূরে অবস্থিত। এই মন্দিরে আসার জন্য পুষ্কর লেকে অবশ্যই স্নান করেই আসবেন। ভিডিওগ্রাফি বা ফটো তোলা সম্পূর্ণ নিষেধ, তাই লুকিয়ে লুকিয়েই আমি এই ভিডিওটা করেছি। আজমিরের তৃতীয় ভ্রমণ স্থান আজমির শরীফ দরগা। পুরো ভারতের মুসলিম সম্প্রদায়ের রাজস্থানের সবথেকে পূজনীয় জায়গা হলো আজমিরের আজমির শরীফ দরগা। এটি মুঘল সাম্রাজ্যের একটি খুব সুন্দর নমুনা। উদয়পুর, উদয়পুর ভ্রমণ স্থানগুলির মধ্যে একটি হলো হলদিঘাটি ওয়ার মিউজিয়াম। 1576 খ্রিস্টাব্দে মেবারের রাজা মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের একটি অডিও ভিডিও ভিজুয়াল এই মিউজিয়ামের মধ্যে আছে, যা 1 ঘন্টার শোয়ের মাধ্যমে আপনারা সম্পূর্ণ হলদিঘাটি যুদ্ধের বিষয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। উদয়পুরের সাহেলিও কি বাড়ি। উদয়পুরের এই মহলটি এমন একটি জায়গা যেখানে আর্টিফিশিয়াল সারা বছর বৃষ্টি হতে পারে, যা মানুষের দ্বারা তৈরি।
বলা হয় যে রানীর বৃষ্টি এত পছন্দ ছিল যার জন্য ওনার পিতা এই সাহেলিয়ে কি বাড়ি বানিয়েছিলেন। বলা হয় যে সেই সব প্রিন্সেসদের জন্য বানানো হয়েছিল যারা মহারানা সংগ্রাম সিংয়ের সাথে রাজকুমারীর বিয়ের সময় রাজকুমারীর সাথে এসেছিলেন। এখানে সবুজে ভরা রাস্তা, ম্যাজেস্টিক ফাউন্টেন দেখতে পাবেন। এখানে মূর্তির সাথে পদ্ম ফুলের পুকুরের সৌন্দর্যতা এই মহলের দ্বিগুণ করে দেয়। নাম্বার 3, উদয়পুরের সিটি প্যালেস। আরাবল্লী পর্বতের ঠিক মাঝখানে অবস্থিত এই সিটি প্যালেস। এই প্যালেস নির্মাণ করা হয়েছিল 1559 সালে মহারানা উদয় সিং আর ওনার উত্তরাধিকারীদের দ্বারা। ফতেসাগর লেক উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে আর উদয়পুর সিটি প্যালেস থেকে 5 কিমি দূরে অবস্থিত এই লেক। মহারানা ফতেহ সিংয়ের নাম অনুযায়ী 1678 সালে মহারানা জয় সিংটি বানিয়েছিলেন। এই লেকের লম্বাই 2.4 কিমি। যোধপুরের ভ্রমণস্থানগুলির মধ্যে একটি হল উমিদ ভবন। যোধপুরের উমিদ ভবন স্বাধীনতার আগে বানানো ভারতের শেষ মহল। উমিদ ভবনের নামকরণ হয়েছে এখানকার রাজা উমিদ সিংয়ের নাম অনুযায়ী, যা 1947 সালের আগে বানানো হয়েছিল। এই ভবনের মিউজিয়ামে দেখতে পাবেন রয়্যাল পরিবারের চিত্র, ঘড়ি, পেন্টিং আর রয়্যাল কার। যোধপুরের দ্বিতীয় ভ্রমণস্থান হল মেহরানগড় ফোর্ট। যোধপুর থেকে 410 ফুট উঁচুতে পাহাড়ের উপরে অবস্থিত এই ফোর্ট, যা রাথোর বংশের গড় মানা হয়, যা বানানোর জন্য 35টি রাজার যোগদান ছিল। যোধপুরের কোণে কোণে দেখতে পাবেন এই ফোর্ট। এই ফোর্ট বানিয়েছিলেন রাওজোধা জি 1450 সালে। এই ফোর্টের মধ্যে দেখতে পাবেন পুরানো যুগের রাজাদের রয়্যাল আর্টিফ্যাক্টস, হাতিয়ার আর ওনাদের শীষমহল। এখানে ফটোগ্রাফির জন্য 100 টাকা আর ভিডিওগ্রাফির জন্য 200 টাকা দিতে হয়। আর মেহরানগড় থেকে দেখতে পাবেন যোধপুর শহরের একটি প্যানোরামিক ভিউ। মাউন্ট আবু রাজস্থান রাজ্যের সিরোহি জেলার আরাবল্লী রেঞ্জের একটি হিল স্টেশন। সমুদ্র থেকে 1722 মিটার উঁচুতে অবস্থিত। মাউন্ট আবু রাজস্থানের একমাত্র হিল স্টেশন। মাউন্ট আবুর সবথেকে সুন্দর জায়গা হলো সানসেট পয়েন্ট, যেখান থেকে দিগন্ত রেখার মধ্যে মিলিয়ে যাবে সূর্য, সেই সানসেট দেখতে পাবেন। মাউন্ট আবুর দ্বিতীয় পয়েন্ট হল গুরু শিখর টেম্পল, যা মাউন্ট আবুর একদম টপে অবস্থিত, যেখান থেকে পুরো মাউন্ট আবুর ভিউটা পুরোটাই দেখতে পাবেন। নাক্কি লেক, মাউন্ট আবুর আরাবল্লী রেঞ্জে অবস্থিত নাক্কি লেক, স্থানীয়ভাবে নাক্কি ঝিল নামে পরিচিত। এই নাক্কি এটি ভারতের প্রথম মানবসৃষ্ট হ্রদ, যার গভীরতা প্রায় 11,000 মিটার এবং প্রস্থ 1/4 মাইল। হিল স্টেশনের কেন্দ্রে অবস্থিত এই নাক্কি লেক। 1948 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি মহাত্মা গান্ধীর ভস্ম এখানেই বিসর্জন করা হয়েছিল এবং কাছাকাছি গান্ধী ঘাট নির্মিত হয়েছিল। দিলওয়ারা মন্দির রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই জৈন মন্দিরগুলি ভাস্তপুল তেজপাল দ্বারা নির্মিত হয়েছিল, যিনি গুজরাটের শাসক চালুক্য ভূমির মন্ত্রী ছিলেন। এটা বাইরে থেকে খুব সহজ দেখায়। স্তম্ভ, ছাদ, প্রবেশপথ এবং প্যানেলের জটিলভাবে খোদাই করা নকশা সহ চমৎকার মন্দিরটি সততা এবং সরলতার মতো জৈন মূল্যবোধক বিকিরণ করে। এই এখন আমার পিছনে যে স্তম্ভটি দেখছেন, এটি হলো বিজয় স্তম্ভ। এটি রানা কুম্ভ মালবা আর গুজরাট এই দুটি রাজ্যকে যখন একসাথে হারানোর পর বিজয় স্মৃতি হিসাবে এই বিজয় স্তম্ভটি বানিয়েছিলেন।
মালবার সুলতান মেহমুদ শাহ খিলজি আর গুজরাটের আহমদ শাহকে হারানোর পর এই বিজয় স্তম্ভটি তৈরি করেছিল। চিত্তরগড় ফোর্টের জহর কুণ্ড, যেখানে রানী পদ্মাবতী বা রানী পদ্মিনী জহর করেছিলেন, সেই স্থানে এটাকে এখন আইএসআই দ্বারা একটি গার্ডেনে পরিণত হয়েছে। কিন্তু এটি এক সময় ওই সময় একটা গভীর কুণ্ড ছিল, যেখানে আগুন জ্বালানো হতো, ঘি, তেল, চন্দন কাঠ এইসব দিয়ে বড় আগুন জ্বালানো হতো। যখন আলাউদ্দিন খিলজি রানী পদ্মিনী রানী পদ্মাবতীর আশায় এই চিত্তরগড় ফোর্ট আক্রমণ করলেন, তখন রানী পদ্মিনী ওনার 16,000 দাসীদের নিয়ে বা রাজপুত মহিলাদের নিয়ে এই স্থানে জোহর করেছিলেন, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছিলেন। এই হলো সেই জোহর স্থান বা জোহর কুণ্ড। নেক্সট পয়েন্ট দেখতে চলে এলাম আমরা গোমুখ কুণ্ডে, যেখানে রানী পদ্মাবতী বা রানী পদ্মিনী স্নান করতেন। যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন, এই যে কুণ্ড, এটা হলো গোমুখ কুণ্ড। এই গোমুখ কুণ্ডে রানী পদ্মিনী বা রানী পদ্মাবতী স্নান করতে আসতেন। এইরকম এই কেল্লার মধ্যে এইরকম কুণ্ড ছোট আর বড় মিলিয়ে 84টি কুণ্ড আছে। তো এই কুণ্ডের একটা বিশেষত্ব হলো এই কুণ্ডের জল শীতের সময় গরম থাকে আর গরমের সময় ঠান্ডা থাকে। এই যে আমি জলে নেমেছি, জলটা কিন্তু ঠান্ডা না, এখন কিন্তু ওয়েদার ঠান্ডা, কিন্তু জলটা ঠান্ডা না। ওটা হলো রানী পদ্মিনী রানী পদ্মাবতীর জলমহল, সামার প্যালেস। এই প্যালেসের চারিদিকে বর্ষার জল ধরে রাখা হতো, কারণ তখন এসি, এয়ার কুলার বা ফ্যান ছিল না। তাই এই জলমহল বানানো হয়েছিল রানী পদ্মিনী বা পদ্মাবতীর জন্য, যাতে মহলটি ঠান্ডা থাকে। জল থাকলে বা পদ্মাবতীর উইন্টার প্যালেসে আছে। এখন যেটা দেখলেন, এটা রানী পদ্মিনী উইন্টার প্যালেস। যখন আলাউদ্দিন খিলজি রানী পদ্মাবতীকে দেখতে চেয়েছিলেন, তখন রানী পদ্মাবতী ওই জলমহল থেকেই দাঁড়িয়ে জলমহলে দাঁড়িয়েছিলেন। ওখান থেকে ওনার প্রতিচ্ছবি জলে পড়েছিল এবং জল থেকে এই ঘরে আয়না লাগানো ছিল, কাঁচ লাগানো ছিল, সেই কাঁচে রিফ্লেক্স হয়েছিল। সেই রিফ্লেক্স ছবিটা আলাউদ্দিন খিলজি দেখেছিল। দেখুন, এই সেই মাঠ যেটাকে ব্যাটেল ফিল্ড, 1303 সালে মহারানা রতন সিং এবং আলাউদ্দিন খিলজির মধ্যে রানী পদ্মাবতীর উদ্দেশ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা এই মাঠেই হয়েছিল। সো এটাকে ব্যাটেল ফিল্ড বলা হয়। গেটগুলো পার করে এসেছি, ওটা এখনকার দিনে ওগুলো হয়তো ফ্রন্ট গেট, কিন্তু ওগুলো তখন ছিল ব্যাক গেট। তখন ফ্রন্ট গেট ছিল এইগুলো, যখন আলাউদ্দিন খিলজি অ্যাটাক করেছিল। এরকম 7টি গেট আছে। এখান থেকে একটা হলো সুরজফল গেট, যেটা মেন গেট, ওটা দেখা যাচ্ছে। দ্বিতীয়টা এইটা দেখা যাচ্ছে। আর বাকিগুলি আলাউদ্দিন খিলজি যখন অ্যাটাক করেছিলেন, তখন সবগুলি ভেঙে দিয়েছিল।